আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স এর বাংলা আমরা বাংলা সিস্টেমে শিখব, যেহেতু আমরা বাঙালি জাতি। বাংলায় কিভাবে আমরা টেন্সটাকে মনে রাখবো, আজকে আমরা এই পার্টটা শিখব। যেহেতু বাংলা থেকে আমাদেরকে ইংরেজিটা শিখতে হয়, তাহলে আমরা পরবর্তীতে ইংরেজি রুলসটা শিখব। আগে বাংলায় আমরা ধরতে পারবো যে এটা টেন্স কিনা, কোনটা টেন্স কোন টেন্স, এটা আমরা বাংলায় শিখব। তো টেন্স নিয়ে যদি আমরা দেখি, টেন্স আমরা জানি হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ থেকে আসছে টেন্স শব্দটা, টেম্পাস শব্দ থেকে আসছে। টেম্পাস, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে আসছে টেন্স শব্দটি। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সময় বা কাল। সময় বা কাল। টেন্স শব্দের অর্থ যদি সময় বা কাল হয়, তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, টেন্স কথাটার উৎপত্তি কোথায় থেকে হলো। আমরা দেখলাম ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, তাই না? তো এই জিনিসগুলো তৈরি হয়েছে কোথায় থেকে? সর্বপ্রথমে কি মানুষ আসছে পৃথিবীতে, বা মানুষ থেকেই তো আমাদের হচ্ছে ভাষার সৃষ্টি হয়েছে। ভাষা থেকেই কি সৃষ্টি হয়েছে? গ্রামার বা ব্যাকরণের সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। তো মানুষের জীবনকাল থেকেই তো এই জিনিসগুলোর উৎপত্তি হয়েছে, কারণ মানুষের প্রয়োজনেই সাধারণত ব্যাকরণ বা গ্রামার, ভাষা সবকিছু উৎপন্ন হয়েছে। তো আমরা মানুষের জীবনের সাথে কিভাবে এটা সম্পর্কিত, আমরা এইটা এইভাবে মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দেখি এই যে টেন্স বিষয়টা, এইটা মনে করেন একটা মানুষ জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বেঁচে থাকে। তাহলে সামনের দিকে যে সময়গুলো যাবে, সেগুলোর সময় তার হচ্ছে এখন যে রানিং সময়টা থাকবে, এটা হলো বর্তমান। এটা হলো বর্তমান। কিন্তু পরবর্তীতে আরও যে আমরা সামনের দিকে যাব, এটা হলো ভবিষ্যৎ। এটা হলো ভবিষ্যৎ। এখন এই যে জন্মের পর আমরা পরবর্তীতে যে সময়গুলো রাখে গেছিলাম, এগুলো সব হচ্ছে অতীত। তার মানে কি, মানুষের জীবন, আমি যে এখন কথা বলতেছি, এটা হচ্ছে আমার বর্তমান সময়। কিন্তু আমি জন্মের পর থেকে যত সময় অতিক্রম করে আসছি, আমার জীবনের সেগুলো হচ্ছে অতীত সময়। কিন্তু আমি আর সামনে যতদিন বেঁচে থাকবো, এটা হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ সময়। তার মানে কি, আমার জীবনের সাথে যদি আমি মিলাই, তাহলে লাইফটাকে তিনটে অংশে ভাগ করা যায়। এর বেশি কিন্তু আর কোনো সময় পাওয়া বা অন্যভাবে চিন্তা করা যায় না। তাহলে অতীতটাকে আমি পাইলাম আমার জীবনে, যেটাকে হলো পাস্ট বলা যায়। আমি প্রেজেন্টটাকে, বর্তমানে কথা বলতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট। আর ভবিষ্যতে যেটা আসবে, এটা হলো ফিউচার। তার মানে মানুষের জীবনের সাথে চিন্তা করলে দেখা যায় সময় বা কালটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এর চেয়ে অন্য কোনোভাবে চিন্তা করার কোনো অপশন নেই। তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে টেন্স কত প্রকার, সময় বা কাল কত প্রকার, এটা তো মুখস্থ করার কিছু নাই। কারণ আমি বুঝতেইছি যে একটা মানুষের জীবনে বা পৃথিবীর সৃষ্টির সময় থেকে শুরু করে বর্তমান এবং পরবর্তীতে যে সময়টা আসবে, এই সময়টাকে চিন্তা করলে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অতীত থাকবে, একটা আমাদের বর্তমান থাকবে, একটা ভবিষ্যৎ থাকবে, যেটাকে ইংরেজিতে বলা হয় পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এটা তো আর নতুন করে বলার কিছু নেই বা মুখস্থ করার কিছু নেই। তাহলে তিনটা বিষয় আমরা পাইলাম, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। এই যে অতীত, অতীত থেকে শুরু হলো, বর্তমানে এখন রানিং আছে, এখন তারপরে হচ্ছে ভবিষ্যৎ আসবে। এই যে ভবিষ্যৎ, এটাকে আমরা যেহেতু বাঙালি জাতি, আমরা বাংলায় যেহেতু কথা বলি, এইটাকে আমাদের তো মানে মুখস্থ করতে হয় না। তাহলে আমি এটার ইংরেজি মানে কি, এটা হচ্ছে ইংরেজি মানে হচ্ছে পাস্ট। এই অতীত কথাটার ইংরেজিতে কি বলা হয়? পাস্ট বলা হয়। এটাকে প্রেজেন্ট বলা হয়, ইংরেজিতে কি বলা হয়? প্রেজেন্ট বলা হয়। আর এটাকে কি বলা হয়? ফিউচার বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটা সময়কে আবার চারটা করে পার্ট ভাগ করা হয়েছে। চারটা করে পার্টে ভাগ করা হয়েছে। এই চারটা পার্ট হচ্ছে এরকম। হ্যাঁ, এইটা একটা দিলাম, এটা একটা দিলাম, এইটা একটা, এইটা একটা। এখানে দেখেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইনডেফিনিট। আবার এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস।
এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন বিষয়টা হলো এই যে পাস্টের সাইডটা আমরা প্রকারভেদ দেখলাম। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট থাকবে, পাস্ট কন্টিনিউয়াস থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। এই যে চারটে বিষয় দেখলাম, এটা কিন্তু প্রেজেন্টেরও চারটে বিষয় থাকবে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারের ক্ষেত্রে চারটে হবে, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এইখানে যদি চারটা হয়, এইখানে যদি চারটা হয়, এখানে যদি চারটা হয়, টোটাল আমরা পাবো হচ্ছে 12টা। তাহলে টেন্স প্রাথমিক অবস্থায় সময়কে তিনটা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটারে আবার চারটা করে ভাগ হলে টোটাল হলো টেন্স 12 প্রকার। তো এইগুলান আমরা হচ্ছে এখন প্রকারভেদগুলান বাংলায় জানার চেষ্টা করব। কেন বাংলায় জানার চেষ্টা করব? কারণ আমরা যেহেতু ইংরেজিটাকে চর্চা করি না, ইংরেজিতে কথা বলি না, ইংরেজিটাকে ব্যবহার করি না, আমরা তো বাংলা থেকে একটা জিনিস বাংলায় আমি মনে মনে চিন্তা করি, তারপরে রুলস মেনটেন করে হ্যাঁ আমি ওইটাকে অনুবাদ করি, অনুবাদ যেটাকে ট্রান্সলেশন করা হয়। তাহলে তখন এটাকে যখন অনুবাদ বা ট্রান্সলেশন করব, তখন সেটা কি হয়ে যাবে? ইংরেজি হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। তার মানে আমাকে সবার আগে কি জানতে হবে? এই বাংলাটা জানতে হবে। এখন বাংলায় যদি আমি না বুঝতে পারি যে কোনটা কোন টেন্স, হ্যাঁ কোনটা কোন কাল, এটা যদি আমি না বুঝতে পারি, তাহলে সেটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করতে পারবো না। তো ইংরেজি আমরা হচ্ছে জিনিসটা আমাদের জন্য কঠিন হয়, সেই জন্য রুলসগুলো মনে করতে হয়, মুখস্থ করতে হয়। কিন্তু বাংলার জিনিসটা যখন আমি বলতে পারবো, তখন তো এটাকে আমাকে মুখস্থ করতে হবে না, বাংলায় শুধু বুঝতে হবে যে আসলে কোনটা কোন কাল, কোনটা কোন কাল, এটা শুধু আমাকে বাংলায় বুঝতে হবে, কিন্তু মুখস্থ তো করা লাগবে না। তাহলে আমরা যদি দেখি এটাকে যদি বলা হয় পাস্ট, তাহলে আমি যদি পাস্ট ইনডেফিনিটটা দেখি, ইনডেফিনিট, ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমি বলতে পারি, কি বলতে পারি? অতীতকালের একটা ঘটনা। এইখানে দেখেন কোনো জিনিসের নামকরণ করার পেছনে তার একটা কারণ থাকে। তো এই জিনিসটাকে ইনডেফিনিটে কেন নামকরণ করা হলো? আমরা জানি নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝায় তখন সেটাকে ডেফিনিট বোঝায়। হ্যাঁ, ডেফিনিট, ডেফিনিট মানে নির্দিষ্ট। তাহলে এটার আগে যদি একটা আমি কি প্রিফিক্স বসাই, তখন সেটা ইনডেফিনিট হয়ে যায়। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট দ্বারা এখানে কি বোঝাচ্ছে? অনির্দিষ্ট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অতীতকালের কোনো একটা ঘটনা যেখানে কোনো সময় উল্লেখ থাকে না। অতীতকালের কোনো একটা ঘটনা যেখানে কোনো প্রকার সময় উল্লেখ থাকে না। অতীতকালে কখন ঘটবে বা ঘটেছিল, অতীতকালে কখন ঘটেছিল সেই সময়টা যদি উল্লেখ না থাকে, সেটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট। কারণ এটা হচ্ছে অতীতের কি অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে যেহেতু অনির্দিষ্ট, তাহলে অতীতের অনির্দিষ্ট। অতীতের অনির্দিষ্ট কি? যেটা অতীতকালে কখন ঘটেছিল এই সময়টা উল্লেখ থাকবে না, ওইটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে এটাকে যদি আমি বাংলায় যদি বলি, আমি যদি বলি আমি বই পড়েছিলাম, আমি বই পড়েছিলাম, পড়েছিলাম, এই যে পড়েছিলাম কথাটা, আমি তো অতীতকালে পড়েছিলাম, তাই না? আমি অতীতকালে পড়েছিলাম। অতীতকালে তো আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত যে সময়টা পার করে আসছি, ওই সময়ের কোন সময়ে পড়ছি এটা কিন্তু উল্লেখ করা নাই। নির্দিষ্ট সময় উল্লেখ করা না থাকার কারণে এই জিনিসটা হবে পাস্ট ইনডেফিনিট, কারণ অতীতের অনির্দিষ্ট একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে আপনি যখন এই যে অনেক সময় দেখা যায় এই যে ল, তারপর হচ্ছে লাম, এগুলো থাকলে পাস্ট টেন্স হয়, এরকম টেকনিক বোঝানো হয়। তো আপনি অতীতের একটা কথা বলবেন, অতীতকালে আমরা যে কথাগুলো বলবো এইগুলো তো আমরা বাঙালি জাতি, আমরা যদি কথায় না বুঝতে পারি যে কোনটা অতীতের কথা বলতেছি, কোনটা ভবিষ্যতের কথা বলতেছি, কোনটা বর্তমানের কথা বলতেছি, বাংলায় যেহেতু আমরা কথা বলি, বাংলায় যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সেটা
কঠিন হয়ে যাবে। এই জন্য বাংলায় কথা বলাটা বুঝতে হবে যে আমি অতীতের কথা বলতেছি না ভবিষ্যতের কথা বলতেছি। তো এইখানে ল লাম এইগুলো বলার কিছু নাই, কারণ আমরা এগুলো সবসময় ইউজ করি। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা অতীতের কথা বলতেছি না ভবিষ্যতের কথা বলতেছি। তাহলে আমি বই পড়েছিলাম, কখন পড়েছিলাম উল্লেখ নাই জন্য এটা ইনডেফিনিট। তাহলে আমি বই পড়েছিলাম কথাটার মধ্যে এইখানে যদি আমি লিখি তুমি বই পড়েছিলে, তুমি বই পড়েছিলে, হ্যাঁ, এইখানে যদি তাই হয় তাহলে এইখানে হচ্ছে একজন ব্যক্তি আমি, এখানে আরেকজন কাকে বলা হচ্ছে তুমি বই পড়েছিলে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু লামটা লে হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, যখন যদি বলি রাশেদ, রাশেদ বই পড়েছিল, বই পড়েছিল, তাহলে দেখেন এইখানে একটা বিষয়, একটার সাথে একটারও মিল নেই। এখানে লাম আছে, এখানে লে আছে, এখানে ছিল লো আছে। এখন বিষয়টা হলো এইখানে ভার্বগুলা, এটাকে আমরা বাংলায় কি বলি? ক্রিয়া বলি। ক্রিয়াগুলার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, ক্রিয়া পরিবর্তন হচ্ছে, ক্রিয়া পরিবর্তন হচ্ছে। আবার কিসের কারণে পরিবর্তন হচ্ছে? এই যে সামনে যে কি আছে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কারণে। এই সাবজেক্টগুলো কি? মানুষ। সাবজেক্টগুলো কি? মানুষ। এই মানুষগুলোকে ইংরেজিতে কি বলা হয়? পার্সন বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? পার্সন বলা হয়। তাহলে আমরা দেখলাম, তো এই পার্সনটাকে আমাকে জানতে হবে, কারণ পার্সনের পরিবর্তন হলে ক্রিয়ার পরিবর্তন হয়। ক্রিয়াটাকে ইংরেজিতে কি বলা হয়? ভার্ব বলা হয়। তাহলে ভার্বগুলা পরিবর্তন হয় কিসের কারণে? পার্সনের কারণে। তাহলে আমাদেরকে পার্সন কত প্রকার, কি কি, এগুলো জানতে হবে। ক্রিয়া, তারপরে হচ্ছে ক্রিয়া, ভার্ব, ভার্বের ক্ষেত্রে টেন্স শেখার ক্ষেত্রে আমাদেরকে ভার্বের V1 V2 V3 এগুলো জানলে, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে টেন্স শেখার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? কনজুগেশন অফ ভার্ব শিখতে হবে। আর একটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে, পার্সন পরিবর্তন হলে যেহেতু ভার্ব পরিবর্তন হয়, পার্সনটা কি এটা আমাকে জানতে হবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা এটা দেখবো এবার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা দেখব। আচ্ছা দেখি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই বিষয়টা বলার আগে আমি বলবো যে আপনারা যদি নিয়মিত ইংলিশ ক্লাসটা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ক্লাসটাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে ক্লাস দেওয়ার আগে সর্বপ্রথমে ক্লাস দেওয়ার শুরুতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমরা দেখব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াসটা কি? এই যে পাস্ট কন্টিনিউয়াস, এটার নাম কন্টিনিউয়াস কেন রাখা হলো? তাহলে আমরা যখন, কেউ যখন কোনো কাজ করে, সেই কাজটাকে কেউ যখন বলে যে আপনি কাজটা কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ আর কন্টিনিউয়াস একই শব্দ থেকে উৎপত্তি। কন্টিনিউ করা মানে কি? জিনিসটা চালিয়ে যান, রানিং থাকেন, এটা বোঝাচ্ছে। আবার এটার সাথে যদি ly যুক্ত করা হয়, কন্টিনিউয়াসলি যখন মানুষ বলে কন্টিনিউয়াসলি একটা কাজ করতেই থাকবো, তখন কি বোঝায়? ওই জিনিসটা রানিং থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে। তো কন্টিনিউয়াস কথাটা দ্বারা বোঝায়, শব্দটার অর্থই বোঝায় যে কোনো জিনিস রানিং থাকা, তো চলমান থাকা, রানিং থাকা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যেহেতু পাস্ট কথাটা উল্লেখ আছে, তার মানে অতীতকালে কোনো কাজ রানিং থাকতে হবে, সেইটা বোঝাচ্ছে। তাহলে অতীতকালে কোনো কাজ রানিং থাকবে, এটা যদি হয়, তাহলে আমি এটাকে বলবো, কি বলবো? রাশেদ একাকী হাঁটতেছিল, হাঁটতেছিল। এই হাঁটতেছিল মানে কি বোঝাচ্ছে? এটা কি বর্তমান বোঝাচ্ছে? না। এটা কি ভবিষ্যৎ বোঝাচ্ছে? না। এটা অতীত বোঝাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। তো এটা বাংলায় আমাকে বুঝতে হবে যে এটা মানে অতীত বোঝাচ্ছে না ভবিষ্যৎ বোঝাচ্ছে। যে অতীত বোঝাচ্ছে, অতীত বোঝাইলে এটা কি চলমান আছে না চলমান নেই? চলমান আছে, যেহেতু চলমান আছে তার মানে কি
চলমান যে কোনো জিনিসই কন্টিনিউয়াস বোঝায়। তাহলে একাকে হাঁটতেছিল মানে অতীতকালে একাকে হাঁটতেছিল এটা বোঝাচ্ছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। অতীতকালে এটা দ্বারা অতীতকাল বোঝাচ্ছে, তার মানে পাস্ট বোঝাবে। আর হাঁটতেছিল কথাটা যদি রানিং বোঝাচ্ছে, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে এইখান থেকে আমরা বাংলা দেখেই বুঝতে পারবো যে আসলে এটা কোন টেন্স হবে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে সহজে আমরা টেন্স কিন্তু করতে পারবো না, তাই না? তাহলে এটা যদি হয় তারা, আমি যদি বলি তারা বিষয়টি নিয়ে আলাপ করতেছিল তাহলে কি হলো, এইখানে আমাদেরকে ক্রিয়ার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্রিয়াটি কি বোঝাচ্ছে? করতেছিল মানে অতীতকাল বোঝাচ্ছে, আবার রানিং বোঝাচ্ছে, জিনিসটা কন্টিনিউ বোঝাচ্ছে। তাহলে অতীতকাল বোঝালে পাস্ট হবে, আবার রানিং বোঝালে কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা সহজে বুঝলাম, বাংলা দেখে সহজে টেন্সটাকে আমরা চিনতে পারলাম যে এটা অতীতকাল এবং অতীতকালের কোন টেন্স হবে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স চেনার জন্য আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে যখন আমি বলি, যখন কোনো স্টুডেন্ট একটা লেখা লিখে স্যারকে যদি দেখায়, তাহলে স্যার কি বলবে? জিনিসটা যদি সুন্দর হয় তাহলে স্যার বলবে পারফেক্ট হয়েছে। তার মানে কি, কোনো একটা জিনিস ঘটার পর জিনিসটা যদি ঘটে তারপরে যদি বলা হয় ওই সম্পর্কে, তাহলে ওই জিনিসটা মানুষ বলতে পারে যে এটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তো সেই জিনিসটা এরকম পারফেক্ট হলো কি, কোনো একটা কাজ ঘটছে ওইটা সম্পর্কে বলতেছে। কিন্তু পাস্ট পারফেক্ট আবার কি জিনিস? পাস্টেরও আগে ঘটবে। তার মানে আমি যদি এইটা একটা এরো চিহ্ন দিলাম, এইটাকে যদি বলা হয় বর্তমান, তার আগে তো যেটা থাকবে সবই পাস্ট হবে। তাহলে পাস্টের আগে যেটা থাকবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্টেরও আগে থাকলে যেটা থাকবে সেটা হলো পাস্ট পারফেক্ট। এখন সেটা সময়ও হতে পারে, সেটা বছরও হতে পারে, ঘন্টাও হতে পারে। যেমন এটা যদি 3 PM হয়, এটা মনে করেন 2 PM। হ্যাঁ, তাহলে এই যে এটা যদি অতীতকাল হয়, তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে কি আগে 2টা বাজবে, তারপরে তো 3টা বাজবে। তাহলে 3টা বাজার আগে যে 2টা বাজছিল, এই 3টার সাপেক্ষে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এইখানে যে জিনিসটা বোঝাচ্ছে, অতীতকালে 2টা সময় উল্লেখ থাকতে হবে। 2টা সময়ের মধ্যে যেটা অপেক্ষাকৃত পূর্বে হবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, অপেক্ষাকৃত পূর্বে হওয়া লাগবে। তো আমার বর্তমান লাইফটা যদি এইখানে হয়, বর্তমান ঘটনাটা যদি এইখানে ঘটে, তাহলে এইটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা 2025 সাল, তাহলে এটা 2024 ধরেন, তাহলে এটা 2023 ধরেন। তাহলে এইভাবে ধীরে ধীরে বর্তমানের দিকে আসতেছে। তাহলে এই কাজটার আগে এই কাজটা ঘটছে, তাহলে এই 23 সালটাই হবে পাস্ট পারফেক্ট, আর এটা হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে অতীতকালে 2টা কাজের মধ্যে যেই কাজটা তুলনামূলকভাবে আগে ঘটবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরে যেটা ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা দেখি একটু উদাহরণ দিলে কিভাবে বলা যায় পাস্ট পারফেক্টটা কিভাবে আমরা বলতে পারি। সেটা হচ্ছে, আমি ভাত খাওয়ার পর বাড়িতে গিয়েছিলাম না স্কুলে গিয়েছিলাম। এটা যদি হয় ভাত খাওয়ার পর স্কুলে গিয়েছিলাম, তাহলে দেখেন এইখানে খাওয়ার আগেও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে কোন কাজটা আগে হয়েছে, 2টার মধ্যে কোন কাজটা আগে হয়েছে। তাহলে ভাত খাওয়ার পর স্কুলে গিয়েছিলাম, তাহলে স্কুলে যাওয়া কাজটা
পরে করছে, কিন্তু আগে করছে কোনটা? ভাত খাওয়ার। এই যে ভাত খাওয়ার কাজটা আগে করার কারণে যে কাজটা তুলনামূলকভাবে আগে হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আবার যদি বলা হয় আমি, এটা যদি বলি রাশেদ ভাত খাওয়ার পূর্বে গোসল করেছিল, গোসল করেছিল। তার মানে কি? এই পূর্বে, পূর্বে কথাটার দ্বারা বোঝাচ্ছে আগে, বোঝাচ্ছে আগে কোন কাজটা করেছে? এই যে গোসল করা কাজটা করেছে, গোসল করা কাজটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট আর হলো কি পাস্ট ইনডিফিনিট কোনটা হবে এটা তো আমরা বুঝতে পারলাম। অতীতকালে দুইটা ঘটনা অবশ্যই উল্লেখ থাকতে হবে, দুইটা সময় উল্লেখ থাকতে হবে, এবং দুইটার মধ্যে যেটা অপেক্ষাকৃত পূর্বে আগে সম্পূর্ণ হয়েছে, যেটা অপেক্ষাকৃত অতীতকালে সম্পূর্ণ হয়েছে, সেটাই হচ্ছে কি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যদি আমরা দেখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা হবে? তাহলে ওইটার মতো এটা যদি বর্তমান হয়, তাহলে এই ভাষা যদি কল্পনা করা হয়, এটা যে অতীত একটা কাজ, এটা একটা কাজ, তাহলে এইটা কাজের আগের যে কাজটা, এখন যেহেতু কন্টিনিউয়াস কথাটা উল্লেখ আছে, কন্টিনিউয়াস কথাটা উল্লেখ থাকলে বাংলাও একটা কন্টিনিউ কোনো কিছু ঘটবে এরকম কিছু উল্লেখ থাকবে। তার মানে যেহেতু পারফেক্ট কথাটা আছে, তার মানে দুইটা কাজ থাকবে, দুইটার মধ্যে একটা আগে সম্পূর্ণ থাকবে। তাহলে এইখানে অতীতকালের, এইখানে বর্তমান, এটা তার আগে যদি এটা অতীত হয়, এটা যদি ভবিষ্যৎ হয়, এই অতীতকালের দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটা কিছু সময় ধরে চলমান থাকবে, কিছু সময় ধরে রানিং থাকবে, চলমান থাকবে, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আছে এখানে। তাহলে অতীতকালের দুইটা কাজের মধ্যে যেই কাজটা অপেক্ষাকৃত পূর্বের কাজটা যদি কিছু সময় ধরে চলমান থাকে, সেটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখি এখানে কি বলা আছে, একটা যদি উদাহরণ দেই তাহলে আমাদের ক্ষেত্রে একটু সহজ হবে। হ্যাঁ, একটা ক্ষেত্রে হলো আমি যদি বলি আমার বাবা, আমার বাবা আসার পূর্বে, আমার বাবা আসার পূর্বে কি হয়েছিল? আমার বোন দীর্ঘ সময় ধরে আমাকে পড়াচ্ছিলেন। আমার বোন দীর্ঘ সময় ধরে আমাকে পড়াচ্ছিলেন। এখন কি হলো ব্যাপারটা? এই যে দীর্ঘ সময় ধরে পড়াচ্ছিলেন, বাবা আসার পূর্বে, পূর্বে কাজটা করছে। হ্যাঁ, যতক্ষণে বাবা আসে নাই এতক্ষণ পর্যন্ত বোন দীর্ঘ সময় ধরে পড়াচ্ছিলেন। তাহলে দীর্ঘ সময় বলতে কিছুক্ষণ কাজটা রানিং আছে। হ্যাঁ, কিছু সময় ধরে কাজটা রানিং থাকার কারণে এখানে যেহেতু দুইটার সময় উল্লেখ আছে এবং অপেক্ষাকৃত পূর্বের কাজটা কিছু সময় ধরে রানিং ছিল, এই কারণেই মূলত এই কাজটাকে বলা হয়, এইটাকে বলা হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন বাংলা যদি দেয়া থাকে, আমাকে যদি বাংলায় বলা হয় যে কোনটা কোন টেন্স নির্ণয় করুন, তাহলে আপনাকে এই বাংলায় জিনিসটা দেখতে হবে, বুঝতে হবে যে এই কাজটাতে চলমান কাজ আছে কিনা এটা বোঝাচ্ছে কিনা, দুইটার সময় উল্লেখ আছে কিনা এটা বোঝাচ্ছে কিনা, কোনো সময়ে উল্লেখ নেই এরকম বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, তাইলে এইরকম বোঝাইলে তাহলে আমরা পাস্টের ক্ষেত্রে দেখলাম খুব এইটা জিনিস যে পাস্টের ক্ষেত্রে দেখলাম কোনো সময়ে উল্লেখ নেই, অতীতকাল বোঝাচ্ছে, এটা পাস্ট ইনডিফিনিট। অতীতকালে একটা মাত্র ঘটনা কিন্তু কি চলমান আছে, সেটা বোঝাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অতীতকাল বোঝাচ্ছে আবার দুইটা সময় বোঝাচ্ছে, দুইটা সময়ের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। দুইটা কাজ আছে কিন্তু অপেক্ষাকৃত পূর্বের কাজটা কিছু সময় ধরে যদি রানিং থাকে, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস কথা থাকলেই সেখানে চলমান কিছু উল্লেখ থাকবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখি বর্তমান সময়ের কিছু কথা। বর্তমান নিয়ে যদি বলা হয়, যত ইনডিফিনিট আছে
তাহলে এই প্রেজেন্টেরও একটা ইনডিফিনিট আছে আমরা জানি। প্রেজেন্টের ইনডেফিনিটটাকে আমাদের জানতে হলে তাহলে ইনডেফিনিট মানে আমরা জানি যে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে যেখানে সময় উল্লেখ থাকবে না। প্রেজেন্ট মানে হলো বর্তমান। তাহলে বর্তমান সময়ের কোনো কাজ যদি সময়ের উল্লেখ না থাকে এরকম বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমি বলতে পারি এটাকে যে আমি বই পড়ি, আমি বই পড়ি। তাহলে এইটা যদি হয় তাহলে আমি বই পড়ি, এটা অতীতও বোঝাচ্ছে না, ভবিষ্যৎও বোঝাচ্ছে না, বর্তমান বোঝাচ্ছে। কিন্তু বর্তমানের কোন সময় বোঝাচ্ছে এটা উল্লেখ নেই। আমি বই পড়ি, কখন পড়ি এটা উল্লেখ নেই। হ্যাঁ, রাশেদ ফুটবল খেলে, যদি তাই হয় রাশেদ ফুটবল খেলে, রাশেদ ফুটবল খেলে, তাহলে কখন খেলে এটা উল্লেখ নেই। সময়ের উল্লেখ না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটটাকে আমরা সহজে বুঝতে পারলাম। এখন দেখি এইটা হতে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে দেখি। তাহলে কন্টিনিউয়াস মানে কি? চলমান কিছু থাকবে, উল্লেখ থাকবে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তাহলে চলমান কিছু উল্লেখ থাকবে, যা আমি বই পড়ছি। হ্যাঁ, আমি বই পড়ছি, তাহলে কি হচ্ছে? চলমান আছে, চলমান কাজ বোঝাচ্ছে। আমি বই পড়ছি মানে এইখানে এইটাকে কিন্তু বাংলা ভাষা যেহেতু আমাদের এগুলোকে একটু চেঞ্জ করে লিখলে ভাষাটাকে আপনার ধরতে পারতে হবে যে এটা আসলে পরিবর্তন হয়েছে কিন্তু একই অর্থ বোঝাচ্ছে। যেমন পড়ছি কথাটার জায়গা যদি এইরকম হয় পড়েছি, তখন কিন্তু অর্থ আলাদা হয়ে যাবে এবং অন্য টেন্স হয়ে যাবে। কিন্তু এইটাকে কিন্তু আলাদাভাবে আবার লেখা যায়। পড়ছি এটাকে আমি এইভাবে লিখতে পারি না, পড়তেছি। কেউ আবার সাধু ভাষা লিখতে গিয়ে লেখে পড়িতেছি, পড়িতেছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? একই অর্থ দিচ্ছে। পড়ছি, পড়তেছি, পড়িতেছি, একই অর্থ দিচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে যে এইটা চলমান আছে কিনা, চলমান কিছু বোঝাচ্ছে কিনা। আবার পড়েছি দ্বারা কি বোঝাচ্ছে? আগে পড়ছে, এখন কিন্তু পড়তেছে না, এটা কিন্তু অন্য টেন্সে চলে যাবে। তাহলে কন্টিনিউয়াস মানে এটা আমরা বুঝতে পারলাম যে বর্তমান সময়ে কোনো কাজ রানিং আছে এইরকম কিছু হলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে যে কাজটা আগে হয়েছে বর্তমানে বলা হচ্ছে এরকম একটা কাজ পূর্বে সম্পন্ন হয়েছে কিন্তু বর্তমানে ওই কাজটা নিয়ে কথা বলা হচ্ছে যে আমি এটা করেছি, আমি এটা খেয়েছি, আমি এটা বলেছি, এই ধরনের কিছু। হ্যাঁ, তাহলে কোনো একটা কাজ অতীতকালে সম্পন্ন হয়েছে। আমি বইটি পড়েছি, আমি বইটি পড়েছি। তাহলে কি হলো ব্যাপারটা? আমি বইটি পড়েছি, কখন পড়েছি? অতীতকালে পড়েছি, কিন্তু বর্তমানে তার কথা বলতেছি বর্তমান সময়ে। এখন এই যে পড়েছিলাম, তাহলে যখন দেই তখন হয়ে যাবে অতীত। কারণ এই কথাটার আমরা নর্মালি ইউজ করার ক্ষেত্রেই আমরা তো বলি পড়েছিলাম কথাটা দ্বারা তো অতীতকাল বোঝায়, আর পড়েছি দ্বারা কি বোঝাচ্ছে? বর্তমান বোঝাচ্ছে। এতটুকু পার্থক্য তো আমাদেরকে বুঝতে হবে। তাহলে কোনটা অতীত কোনটা বর্তমান এটা বুঝতে হবে। পড়েছি, আমি বইটা পড়েছি। হ্যাঁ হ্যাঁ, রাশেদ রাশেদ কাজটি করেছে, কাজটি করেছে, কেউ কাজটি করেছে, এটা বোঝাচ্ছে অতীতকালে করছে কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পারফেক্ট। এখন দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তার মানে কি? পারফেক্ট মানে কি? কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছে, এটা মানে আগে সম্পন্ন হয়েছে কিন্তু বর্তমানে বলা হচ্ছে এটা। আবার কন্টিনিউয়াস মানে সেখানে একটা রানিং কথাটা থাকবে, যেহেতু প্রেজেন্ট কথাটা আছে তাহলে বর্তমানে রানিং থাকবে, এটা বোঝাচ্ছে। তাহলে এইগুলো দ্বারা আমাদেরকে এগুলোই বুঝতে হবে যে প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে সম্পূর্ণ হয়েছে, কন্টিনিউয়াস মানে চলমান আছে। তার মানে আগে সম্পূর্ণ হয়েছে, এখনও চলমান আছে বর্তমান সময়ে। তার এটা হচ্ছে, তাহলে আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, আমি 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। এখন যদি তাই হয়, এই যে এটা একটা সময়, বর্তমানে বাজে 12টা, তার আগে বাজছে 11টা, তার আগে বাজছে হচ্ছে 10টা।
তাহলে 10টার সময় কাজটা শুরু হয়েছে, আমি বর্তমানে 12টা বাজতেছে, তাহলে বর্তমান 12টা যদি বাজে, বর্তমানের আগে যেটা আছে সেটা তো অতীত, তাই না? তাহলে এই যে 11টা হলো অতীত বা 10টা হলো অতীত, কারণ আগে যেটা পার হয়ে গেছে সেটা অতীত। এই সময়টা রানিং অবস্থায় অতীতকালে চলছে, কিন্তু ওই কাজটা এখন পর্যন্ত রানিং আছে, বর্তমান সময় পর্যন্ত চলমান আছে, সেই কাজটাই হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অতীতকালে শুরু হবে, ওই কাজটাই এখন পর্যন্ত চলমান থাকতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 1 ঘন্টা আগেও হতে পারে, 1 মিনিট আগেও হতে পারে, 1 বছর আগেও হতে পারে, যেটাই হোক না কেন, সেটা যদি এখন পর্যন্ত রানিং থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ প্রেজেন্ট কথাটা উল্লেখ আছে মানে বর্তমানে সে কাজটা চলমান থাকতে হবে, এই হলো বিষয়। তাহলে ভবিষ্যৎ নিয়ে এখন যদি কথা বলি আমরা, তাহলে কি হবে? ভবিষ্যতের এটা হচ্ছে ফিউচার, তাই না? ফিউচার। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট। যদি তাই হয়, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ভবিষ্যৎকালে অনির্দিষ্ট কোনো কিছু হবে, সময় বোঝাবে না। তাহলে আমি আমি স্কুলে যাব, স্কুলে যাব, যাব কথাটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ, এটা আমরা সবাই বুঝি, এটাকে নতুন করে বলার কিছু নেই। তাহলে যাব ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু কখন যাব এটা বোঝাচ্ছে না। কিন্তু কখন যাব এই সময়টা যদি উল্লেখ না থাকে তাহলে ইনডেফিনিট হবে, অনির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, আমি স্কুলে যাব। তাহলে যদি তাই হয়, তাহলে আমি যদি বলি আমি রাশেদ কি ভাত খাবে, খাবে, ভাত খাবে তো অবশ্যই, খাবে দ্বারা কি বোঝাচ্ছে? ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু ভবিষ্যতের কখন খাবে? 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে না 2 দিন পরে, সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে সময় যদি উল্লেখ না থাকে সেটাকে, এবং ভবিষ্যৎ বোঝাচ্ছে, সেটা হচ্ছে ফিউচার কি ইনডেফিনিট টেন্স, আমরা বুঝতে পারলাম। এখন ফিউচার যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমাদেরকে এটার সহজভাবে বলা যাবে যে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ কোনো কিছু থাকবে, কিন্তু ফিউচার কথা উল্লেখ আছে মানে কি, অবশ্যই সেটা কি হবে? ভবিষ্যতের ক্ষেত্রে হবে। তাহলে কন্টিনিউয়াস কথাটা উল্লেখ আছে মানে চলমান কিছু থাকবে, আর ফিউচার কথাটা উল্লেখ আছে মানে ভবিষ্যতের ক্ষেত্রে চলমান হতে হবে। তাহলে আমি, হ্যাঁ বললাম, আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো, আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো। তার মানে এই যে হাঁটতে থাকবো বলতে কি বোঝাচ্ছে? থাকবো দ্বারা বোঝাচ্ছে ভবিষ্যৎ মানে ফিউচার, আর হাঁটতে থাকবো মানে কি চলমান বোঝাচ্ছে, তার মানে কন্টিনিউয়াস। তাহলে ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকবে, এটা দ্বারা ফিউচার কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তাহলে কথার মধ্যে, ভাষার মধ্যে লেখাই থাকবে যে আসলে এটা ফিউচার কন্টিনিউয়াস হবে না পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমি বইটি পড়তেই থাকবো, আমি বইটি পড়তে থাকবো, কি হচ্ছে ব্যাপারটা? পড়তে থাকবো। তার মানে এই থাকবো দ্বারা বোঝাচ্ছে ভবিষ্যৎ, আর পড়তে থাকবো মানে কি বোঝাচ্ছে? কন্টিনিউ বোঝাচ্ছে। তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা সহজে ধরতে পারলাম। এখন পরের যে বিষয়টা সেটা আমরা দেখতেছি, এটা একটা ক্রিটিক্যাল বিষয়, এই জিনিসটাকে অনেকের মনে থাকে না। সেটা হচ্ছে, হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সব সময় আগে সম্পূর্ণ হবে। হ্যাঁ, কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে ওইটা নিয়ে কথা বলা হচ্ছে না, ঠিক আছে এটা পারফেক্ট। হ্যাঁ, একটা কাজ পারফেক্টলি হয়েছে, এটা পারফেক্ট। তার মানে এই পারফেক্ট দ্বারা কি বোঝায়? অতীতে বা আগে সম্পূর্ণ হয়েছে। কিন্তু দুইটা ঘটনা থাকবে এখানে। প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা ঘটনা থাকবে, অতীতকালে সম্পূর্ণ হয়েছে, কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা অবশ্যই থাকবে, এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে অবশ্যই দুইটা ঘটনা উল্লেখ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের একটা, পাস্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একটা ঘটনা থাকবে, কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা ঘটনা থাকবে, দুইটা ঘটনা থাকবে। হ্যাঁ, এটা মনে করেন যে প্রেজেন্ট এরিয়া,
এইটা হলো ফিউচার এরিয়া। এই যে দুটো ঘটনার মধ্যে অপেক্ষাকৃত পূর্বের, যেহেতু অতীত থেকে শুরু হয়ে বর্তমানের দিকে, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যায়, তার মানে এই কাজটা এদিক থেকে শুরু হয়েছে, তার মানে এইটা একটা ঘটনা, এটা একটা ঘটনা অতীতকালের, এটার মধ্যে অপেক্ষাকৃত পূর্বেরটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। আবার ভবিষ্যতের ক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্টের এরিয়া, ভবিষ্যতের ক্ষেত্রে দুইটা ঘটনার মধ্যে অপেক্ষাকৃত পূর্বের এদিক থেকে যাচ্ছে না, তাহলে এটা আগে হবে না এটা আগে হবে, অবশ্যই এটা আগে হবে। তাহলে এই ঘটনাটাই হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স, আর এইটা ঘটনা হচ্ছে এই ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এইখানেও অপেক্ষাকৃত পূর্বেরটা হবে, এখানেও অপেক্ষাকৃত পূর্বেরটা হবে কি পারফেক্ট টেন্স। তাহলে দেখলাম ফিউচারের ক্ষেত্রে দুইটা ঘটনার মধ্যে অপেক্ষাকৃত পূর্বের ঘটনাটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স উদাহরণ যখন দেব তখন কিন্তু সহজ হবে, উদাহরণ দিলে জিনিসটা সহজ হবে। তাহলে দেখি ভবিষ্যৎকালে দুইটা ঘটনার মধ্যে যেটা অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণটা আমরা দেখলে সহজে বুঝতে পারবো। আমি যদি লিখি রাশেদ বাড়ি পৌঁছানোর পূর্বে আমি বিষয়টি তার বাবাকে অবগত করব, মানে জানাবো আর কি, এইটা বলা হচ্ছে। তো করব দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এবং ভবিষ্যতের মধ্যে দুইটা ঘটনা বোঝাচ্ছে, একটা হচ্ছে পূর্বে ঘটবে, একটা পরে ঘটবে। তাহলে রাশেদ বাড়ি পৌঁছানোর পূর্বে, রাশেদ আগে বাড়ি পৌঁছাবে না পরে পৌঁছাবে? পরে পৌঁছাবে, কারণ এই যে পূর্বে কথাটা লেখা আছে, আমি বিষয়টা তার বাবাকে অবগত করব, মানে রাশেদের বিষয়েই একটা বিষয় তার বাবাকে জানানো হচ্ছে। তো এই বিষয়টা রাশেদ বাসায় আসার আগেই তাকে তার বাবাকে জানানো হলো, সেটাই হচ্ছে বলা হচ্ছে যে রাশেদ বাড়ি পৌঁছানোর পূর্বে হ্যাঁ আমি তার বাবাকে বিষয়টা অবগত করব। সেটা যদি হয় তো অপেক্ষাকৃত পূর্বে যে কাজটা সম্পন্ন হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে সম্পন্ন হবে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এইখানে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই জিনিসটা গ্রামেটিক্যালি অনেক সময় মানে ভুল করে থেকে অনেকে, সেটা হচ্ছে অপশনে যেরকম দেওয়া থাকবে, যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে অপশন দেওয়া থাকে, অপশনে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হবে অ্যান্সার। এটা ফিউচারের দুটো ঘটনা, যেটা অপেক্ষাকৃত পূর্বে হবে, এটা অপেক্ষাকৃত পূর্বে, এদিকে যেহেতু প্রেজেন্ট আছে বর্তমান আছে, এদিক থেকে কাজটা ঘটতে থাকবে এইদিকে। তাহলে এই কাজটা যদি কি হয় ফিউচার পারফেক্ট টেন্স হয়, তাহলে এই কাজটা হবে ফিউচার ইনডেফিনিট। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দুইটা সময় যদি উল্লেখ থাকে, দুইটা সময়ের মধ্যে পূর্বে যে কাজটা ঘটবে ওটা অবশ্যই অবশ্যই ফিউচার পারফেক্ট হবে, কিন্তু অপর টেন্সটা ফিউচার ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। তাহলে এই দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত পূর্বে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর অপর টেন্সার হয় প্রেজেন্ট ইনডিফিনিট না ফিউচার ইনডিফিনিট। এই হলো বিষয়। এখন দেখি পরের যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কথাটা যেহেতু উল্লেখ আছে, তার মানে এটা আরও সহজ। ওই আগের টেন্সটার মতো ভবিষ্যতে দুইটা কাজ ঘটবে, যেটা অপেক্ষাকৃত পূর্বে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ওই কাজটা যদি অপেক্ষাকৃত পূর্বের কাজটা যদি কিছু সময় ধরে চলমান থাকে, যেহেতু কন্টিনিউয়াস কথাটা আমরা বসাবো, কন্টিনিউয়াস থাকলে তো অবশ্যই কিছু চলমান থাকতে হবে। তাহলে ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটা যদি কিছু সময় ধরে চলমান থাকে, তাহলে ওই পূর্বের কাজটাকেই বলা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ওইটাকে চিহ্নের মাধ্যমে যদি চিত্রের মাধ্যমে দেখানো যায় ওই রকম করে, যে এইটা হলো বর্তমান, এইটা হলো ভবিষ্যৎ, আবার হচ্ছে এটা হলো অতীত। হ্যাঁ, এখন এই বর্তমান, এই ভবিষ্যৎ, ভবিষ্যৎ যদি হয় তাহলে দেখি এইখানে দুটো কাজের মধ্যে, ভবিষ্যতে দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজ এইটা,
এইটা যদি কিছু সময় ধরে চলমান থাকে, তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অপর টেন্সটা হয় ফিউচার ইনডিফিনিট হবে, না হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে পারফেক্টের ক্ষেত্রেও অপর টেন্সটা দুইটা হতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও অপর টেন্সটা দুইটা হতে পারে। তাইলে এই জিনিসটা কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে মাথায় রাখলে। তো এইভাবে আমরা হচ্ছে বাংলা দেখে দেখে বাংলায় যদি আমরা টেন্সটাকে বুঝতে পারি, তাহলে রুলস মুখস্থ করলে বা রুলসগুলো দেখলে ইংরেজিতে টেন্স আমাদের জন্য খুবই সহজ হবে। হ্যাঁ, তো এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টেন্সের ইংরেজিতে আমরা দেখব, তারপরে হচ্ছে প্রত্যেকটা টেন্স সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।